বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। তো আমি অনেক দিন আগে এইচএসসি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় মুক্ত ও উৎপাদকের আচরণ নিয়ে আলোচনা করেছি এবং এই বিষয়ে সম্পূর্ণ A to Z আলোচনা করে দিয়েছি। তো অনেক দিন গ্যাপ গ্যাপ দেওয়ার পর এখন তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে চাইছি। তো এখানে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। উৎপাদন, উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয় মানে হচ্ছে কি যে খরচ, খরচটাকে নির্দেশ করে। তো আমি প্রথমে উৎপাদন সম্পর্কে আলোচনা না করে খরচ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ উৎপাদন ব্যয় সম্পর্কে আলোচনা করব এবং উৎপাদন ব্যয় সম্পর্কে ইন ডিটেল আলোচনা করার পর আমি উৎপাদন নিয়ে অর্থাৎ প্রোডাকশন নিয়ে আলোচনা করব। এই অংশটুকু উৎপাদন ব্যয়, এই অংশটুকু দ্বারা সাধারণত কোস্ট অংশটাকে বোঝাচ্ছে, কোস্ট থিওরিটাকে বোঝাচ্ছে। তো আমি প্রথমে এই উৎপাদন ব্যয় বা খরচ বা কোস্ট অধ্যায় নিয়ে, কোস্টটুকু নিয়ে আলোচনা করবো এবং তারপরে আলোচনা করবো উৎপাদন নিয়ে বা প্রোডাকশন নিয়ে, এরপরে আলোচনা করব আয় নিয়ে বা রেভিনিউ নিয়ে, তো ইনকাম নিয়ে। যেটাই বলি না কেন, আয়, রেভিনিউ, ইনকাম যেটাই বলি না কেন, সবার শেষে এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো উৎপাদন ব্যয় বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি যে কি, উৎপাদন ব্যয়, এটাকে আরেকটা নামে ডাকা যায় যে খরচ হিসাবে, খরচ হিসাবে। এটাকে ইংরেজিতে বলা হয় কি, কস্ট, কস্ট। তো আমি আজ এই খরচ বা কস্ট নিয়ে আলোচনা করব। খরচ বা কস্ট নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে উপকরণ সম্পর্কে। উপকরণ কি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে উপকরণ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আমি এখানে হেডিং দিয়ে রাখি যে খরচ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, কি নিয়ে আলোচনা করছি? খরচ। খরচ লিখে রাখি, তাহলে সুবিধা হবে। খরচটা লিখে রাখলাম। তো প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে কি, উপকরণ নিয়ে। উপকরণ, 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 উপকরণ। কোনো কিছু উৎপাদন করতে হলে অবশ্যই উপকরণের প্রয়োজন। যেমন আইসক্রিম, আমি ধরে নিলাম আমি একটা ফ্যাক্টরি করলাম, ফ্যাক্টরিতে কি করব, আইসক্রিম উৎপাদন করবো, আইসক্রিমের একটা ফ্যাক্টরি করলাম। আইসক্রিমের ফ্যাক্টরি, আইসক্রিম উৎপাদন করার জন্য আমার অবশ্যই কিছু উপকরণের প্রয়োজন আছে। এই উপকরণগুলা হতে পারে দুই ধরনের। একটি হচ্ছে কি স্থির উপকরণ এবং একটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। উপকরণ হয় কয় ধরনের? দুই ধরনের। আমি এখানে লিখে রাখি, উপকরণ হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে কি স্থির উপকরণ, স্থির উপকরণ, এবং আরেকটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ, পরিবর্তন, পরিবর্তনশীল উপকরণ। অর্থাৎ স্থির উপকরণ, স্থির উপকরণ হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত এমন উপকরণ, যেই উপকরণগুলোকে আর পরিবর্তন করা যায় না, চাইলেও পরিবর্তন করা যায় না। এগুলো সব সময় কি থাকে, ফিক্সড থাকে। যেমন স্থির উপকরণের মধ্যে পড়ে, উৎপাদন করতে হলে আমাদের প্রথমে কি প্রয়োজন? একটা বিল্ডিং ভাড়া করতে হবে, বিল্ডিং ভাড়া করতে হবে। তাহলে বিল্ডিং, এটা হচ্ছে কি আমাদের স্থির উপকরণ বা স্থায়ী উপকরণ। স্থির উপকরণকে স্থায়ী উপকরণ বলা যায়। যেমন এর মধ্যে হতে পারে কি, স্থির উপকরণের মধ্যে হতে পারে কি, কি হচ্ছে কি, বিল্ডিং, কি বিল্ডিং, কি হতে পারে কি বিল্ডিং। যে আমি একটি বিল্ডিং ভাড়া নিলাম, যে এই বিল্ডিং এর ভেতরে আমি আইসক্রিম যে উৎপাদন করব, উৎপাদনের সকল কার্যক্রম এই বিল্ডিং এর ভেতরে পরিচালনা করব। এবং এরপরে কি হতে পারে, মূলধন। এবং শুধু কি বিল্ডিং নিলে হবে? আমার উৎপাদনের জন্য যে মূলধনের প্রয়োজন আছে। তো মূলধন বলতে এখানে কোন দ্রব্য উৎপাদনের জন্য যে মেশিনারির যন্ত্রপাতি বোঝায়, এই যে যন্ত্রপাতিগুলোকে বোঝানো হচ্ছে। মূলধন বলতে সরাসরি কি অর্থকে বোঝানো হচ্ছে না। তাহলে আমার দরকার কি মূলধন, মূলধন। কারণ বিভিন্ন মূলধন, যে বিভিন্ন যে মেশিনারি যন্ত্র আছে, ওগুলা চাইলেও কি করবো, আমি পরিবর্তন করতে পারবো না। উৎপাদন কার্য করি বা না করি, ওগুলো আমার কিনে রাখতে হবে। এবং তারপরে হচ্ছে কি, কিছু কর্মচারী আছে, যেই কর্মচারীগুলাকে আমি লিখে রাখি আগে, স্থায়ী কর্মচারী, স্থায়ী কর্মচারী।
স্থায়ী কর্মচারী। স্থায়ী কর্মচারী অর্থাৎ কিছু কর্মচারী আছে, যেমন আমি যদি আইসক্রিম উৎপাদন করতে চাই তাহলে আইসক্রিম ফ্যাক্টরিতে আমাদের আইসক্রিমের যে মেইন কারিগর, সেই কারিগরকে আমার কি করতে হবে? যদি আমি আইসক্রিম উৎপাদন না করি, যেমন বিশেষ করে শীতকালে যদি আমি আইসক্রিম উৎপাদন নাও করি, তাহলে আমার কি করতে হবে? যে স্থায়ী এই যে কারিগরকে, আইসক্রিমের যে কারিগর, তাকে আমার বেতন দিয়ে রাখতে হবে, কারণ সে যদি অন্য ফ্যাক্টরিতে চলে যায় তাহলে আমার অনেক লোকসান হবে। সেই জন্য এই কিছু কর্মচারী থাকে, তাদেরকে স্থায়ীভাবে উৎপাদন করি অথবা না করি তাদেরকে বেতন দিয়ে স্থায়ীভাবে রেখে দিতে হয়। এগুলো হচ্ছে কি আমার স্থায়ী উপকরণ। এবং এখন পরিবর্তনশীল উপকরণ কি কি হতে পারে? যেমন পরিবর্তনশীল উপকরণ হচ্ছে, একটি হতে পারে যেমন শ্রম, অর্থাৎ যেই উপকরণগুলো আমি চাইলে পরিবর্তন করতে পারবো। যখন আমার প্রয়োজন আমি উপকরণগুলোকে নিয়োগ দেব, যখন আমার প্রয়োজন নাই আমি উপকরণগুলোকে বাদ দিয়ে দেবো। যেমন শ্রম, উৎপাদন কার্য যখন পরিচালনা করব তখন আমি আমি এখানে লিখে রাখি যে শ্রম। আরেকটা হতে পারে কি কাঁচামাল। এটা হতে পারে কি কাঁচামাল, কাঁচা কাঁচামাল। তো এগুলো কিভাবে পরিবর্তনশীল উপকরণ হয়? যেমন আমি গ্রীষ্মকালে আইসক্রিম উৎপাদন করতে চাই। যখন আমি আইসক্রিম উৎপাদন করতে চাই তখন কি করলাম? তখন আমি আইসক্রিম উৎপাদনের জন্য আমি 5 জন শ্রমিক নিয়োগ দিলাম। কারণ 5 জন শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে পরে দেখলাম যে না, আইসক্রিম তো আমার যেহেতু গ্রীষ্মের গরম, প্রচন্ড গরম, সেই গরমে আমার আইসক্রিমের চাহিদা আরো বাড়ছে দিন দিন। সেই হিসাবে কি করবো? 5 জন শ্রমিক হচ্ছে না, আমি আরো একজন শ্রমিক নিয়োগ দিলাম। আবার এরপরেও দেখলাম আইসক্রিমের চাহিদা দিন দিন বাড়ছে। তারপর কি করলাম? 6 জন হলো, 6 জন, 5 জন পরে একজন নিয়োগ দেওয়া, 6 জন হলো। 6 জন দিয়েও আমার কুলাচ্ছে না, এখন আরো একজন শ্রমিক নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়লো। তাহলে কি এই এই যে শ্রমিক গুলা, এই শ্রমিক হচ্ছে কি পরিবর্তনশীল উপকরণ। আমি চাইলে নিয়োগ দেবো। এখন যখন শীতকালে যখন আমার এই আইসক্রিম উৎপাদন করবো না, তখন এই শ্রমিকদেরকে বলবো এখন আর আমার আইসক্রিম উৎপাদন করার প্রয়োজন নাই, সেই হিসাবে তোমরা এখন অন্য কাজ খুঁজে নাও, আমার আর তোমাদেরকে এখন লাগবে না। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ডেকে নেবো, তোমরা এই কিছুদিন অন্য কোথাও গিয়ে কাজ করো। তাহলে এই শ্রম হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। আবার কাঁচামাল, আইসক্রিম উৎপাদন করার জন্য যেই সকল দ্রব্যাদি লাগে, যেই সকল আইসক্রিম, আমি তো আইসক্রিমের কথা বলছি, যে কোনো দ্রব্যের ক্ষেত্রেই। যেমন পোশাক উৎপাদনের জন্য, পোশাক যদি উৎপাদন করতে চাই তাহলে কি করতে হবে? পোশাকের জন্য সুতার প্রয়োজন, সুতার জন্য কি প্রয়োজন? তুলা প্রয়োজন। এই 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 সবগুলা দ্রব্য হচ্ছে কি এক একটা কাঁচামাল। তাহলে আমি উৎপাদন যত বাড়াবো কাঁচামালের তত বেশি প্রয়োজন হবে, শ্রমেরও প্রয়োজন হবে, কাঁচামালেরও প্রয়োজন হবে। অর্থাৎ এই জিনিসটা কি করছে? আহ, সময়ের সাথে বা উৎপাদনের সাথে পরিবর্তন হচ্ছে। উৎপাদন বাড়ালে শ্রমও বেশি লাগছে, কাঁচামালও বেশি লাগছে। উৎপাদন যদি কমাই তাহলে শ্রমও কম লাগছে, কাঁচামালও কম লাগছে। তাহলে এগুলা কি? এগুলা পরিবর্তনশীল, চাইলে পরিবর্তন করা যায়, পরিস্থিতির উপর নির্ভরশীল। আর এগুলা কি পরিস্থিতির উপর নির্ভরশীল না, এগুলা কি স্থির, এগুলাকে স্থায়ীভাবে রেখে দিতে হয়। আর এগুলাকে চাইলে পরিবর্তন করা যায়। তাহলে আমরা উপকরণ কি বুঝতে পারলাম? উপকরণকে দুই ভাগে ভাগ করা যায়, স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ। তো স্থির উপকরণকে আমরা মোটামুটি 3টা জিনিসে ভাগ করলাম, যেমন বিল্ডিং, এটি হতে পারে, মূলধন হতে পারে, স্থায়ী কর্মচারী হতে পারে। এখন স্থির উপকরণ অর্থাৎ বিল্ডিং, বিল্ডিং আমি যখন ভাড়া নিলাম, মনে করলাম এই বিল্ডিং এর জন্য বা এই যে স্থির উপকরণ যে আছে, এই স্থির উপকরণের জন্য আমার যে খরচ হবে এটি হচ্ছে আমার স্থির খরচ। অর্থাৎ আমি যদি উৎপাদন করি তবু আমার এই স্থির উপকরণের যে খরচ আছে এটাকে বহন করতে হবে। আবার উপকরণ যদি নাও করি তবুও বহন করতে হবে। আবার এই যে, কি বলছি ভুলভাল, আমি বলছি যে যদি আমি দ্রব্য উৎপাদন করি তাহলেও এই যে স্থির খরচের জন্য বা স্থির উপকরণের জন্য যে খরচ হবে সেই খরচটা আমার বহন করতে হবে। আবার উৎপাদন যদি আমি নাও করি তবুও আমাকে সেই স্থির খরচের স্থির উপকরণের খরচ বহন করতে হবে। তাহলে স্থির উপকরণের বেলায় বিষয়টা কি দাঁড়ালো? উৎপাদন তুমি করো অথবা না করো, উৎপাদন করো অথবা না করো, স্থির উপকরণের যেই খরচ আছে সেই খরচটা কোম্পানিকে বহন করতে হবে বা উদ্যোক্তাকে বহন করতে হয়। এই হচ্ছে স্থির উপকরণের বিষয়। আর পরিবর্তনশীল উপকরণ হচ্ছে, যদি উৎপাদন আমরা করি তাহলে পরিবর্তনশীল উপকরণের জন্য আমাদের কি কি হতে হবে? খরচ বহন করব। আর যদি উৎপাদন না করি তাহলে পরিবর্তনশীল উপকরণ বাবদ আমাদের কোনো খরচ বহন করতে হবে না। তাহলে এখন দেখি
স্থির উপকরণের জন্য কিছু খরচ আমরা কাল্পনিক কিছু উদাহরণ দিয়ে দেখতে পারি। যেমন আমি একটা বিল্ডিং ভাড়া নিলাম উৎপাদনের জন্য, তো প্রথমত বিল্ডিং ভাড়া নিলে কি করতে হবে, ভাড়া বিল্ডিং এর জন্য মাসে মাসে কি করতে হবে, একটা ভাড়া দিতে হবে। ধরলাম সেই বিল্ডিং এর ভাড়া হচ্ছে 10,000 টাকা। আমি লাল কালি দিয়ে লিখি, এই বিল্ডিং এর ভাড়া হচ্ছে কত, 10,000 টাকা। আমার যে মূলধন আছে, মূলধন বলতে তো আমি বলেছি কি, টাকাকে শুধু নির্দেশ করে না, যে উৎপাদনের জন্য উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতিকে বোঝায়। আচ্ছা, এই মেশিনারি যন্ত্রপাতির জন্য আমার কি করতে হয়েছে, ব্যাংক থেকে লোন নিতে হয়েছে। তো ব্যাংক থেকে লোন নিলে কি হয়, সুদ দিতে হয়। এই মূলধনের জন্য মনে করলাম প্রতি মাসে সুদ দিতে হয় 5,000 টাকা। তাহলে মূলধনের সুদ কত হয়, 5,000 টাকা। আর কিছু কর্মচারী আছে, যে কর্মচারীগুলাকে আমি উৎপাদন যদি নাও করি তবুও আমার এই কর্মচারীকে আমার ফ্যাক্টরিতে রাখতে হবে, উৎপাদন না করলেও তাদের বেতন ভাতা দিতে হবে। সেই হিসাবে স্থায়ী কর্মচারীর বেতন ভাতা বাবদ আমি ধরে নিলাম আরো 4,000 টাকা। 4,000 টাকা। এখন এই যে স্থির উপকরণের জন্য বিল্ডিং এর জন্য 10,000, মূলধনের সুদ 5,000 এবং স্থায়ী কর্মচারীর বেতন হচ্ছে 4,000, এই টোটালটাকে যদি আমি এখন যোগ করি তাহলে কত হলো, এগুলো আমি হাজারে লিখছি, এই টোটাল হবে আমার কত, 19,000 টাকা। টোটাল হবে 10, 5, 15, 4, 19, 19,000 টাকা। এই যে 19,000 টাকা, এই 19,000 টাকা কি আমার স্থির উপকরণ বাবদ খরচ। এই যে স্থির উপকরণ বাবদ খরচ, অর্থাৎ উৎপাদন করলেও এই 19,000 টাকা আমাকে খরচ বহন করতে হবে, উৎপাদন না করলেও এই 19,000 টাকা খরচ আমাকে বহন করতে হবে। এইটা হচ্ছে কি স্থির খরচ, এটা হচ্ছে মোট মোট স্থির খরচ। এই মোট 19,000 টাকা আমাকে উৎপাদন করি অথবা না করি এগুলো আমার বহন করতে হবে। এটি হচ্ছে কি স্থির খরচ, এটি উৎপাদন করা বা না করার সাথে সম্পর্কিত নয়। তাই এটাকে বলা হয় কি মোট স্থির খরচ। বাংলায় লিখি আমি এখানে, মোট স্থির খরচ, মোট স্থির খরচ, মোট স্থির খরচ, যেটাকে ইংরেজিতে বলে টোটাল ফিক্সড কস্ট। তো টোটাল ফিক্সড কস্টকে এইভাবে লেখা হয় TFC, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির খরচ। অর্থাৎ মোট স্থির খরচের ব্যাপার স্যাপারটা গেলে এখন পরিবর্তনশীল উপকরণের বেলায় যাই। মনে করো গ্রীষ্মের গরমে আমার একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে, গ্রীষ্মের গরমে আমি এখন আইসক্রিম উৎপাদন করতে চাই, সেই হিসাবে আমি 5 জন শ্রমিক নিয়োগ দিলাম। তো 5 জন শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে 5 জন শ্রমিকের বেতন বাবদ আমাকে মাসে 15,000 টাকা দিতে হয়। তাহলে আমি ধরে নিলাম যে শ্রমিকের বেতন হচ্ছে 15,000 টাকা। শ্রমিকের বেতন বাবদ দিতে হয় কত, 15,000 টাকা। এবং আমি যদি আইসক্রিম উৎপাদন করি, শ্রমিক নিয়োগ দিয়েছি তার জন্য বেতন দিতে হবে। শ্রমিক তো আর এসে এমনি এমনি হাওয়া থেকে আইসক্রিম উৎপাদন করতে পারবে না। আইসক্রিম উৎপাদনের জন্য আইসক্রিমের যে উপাদানগুলা, সেই উপাদানগুলোর প্রয়োজন, যেগুলোকে আমরা কাঁচামাল বলি। তো সেই কাঁচামাল বাবদ মনে করে আমরা খরচ করলাম আরো 10,000 টাকা। 10,000 টাকা। এখন এই টাকাগুলো যোগ করে দেখি তো কত হয়, 25,000 টাকা হয়। টোটাল 25,000 টাকা। আমি কিন্তু এগুলাকে হাজারে কাউন্ট করছি। 25,000 টাকা। এই যে শ্রম বাবদ 15,000 টাকা, কাঁচামাল বাবদ 10,000 টাকা, মোট 25,000 টাকা। এই খরচটা হচ্ছে কি, এটা পরিবর্তনশীল উপকরণের জন্য খরচ। এটা কি পরিবর্তনশীল উপকরণের জন্য খরচ। পরিবর্তনশীল উপকরণের জন্য খরচ যেহেতু, এই যে 25,000 টাকা, এটা হচ্ছে কি মোট পরিবর্তনশীল খরচ। মোট পরিবর্তনশীল খরচ, এই 25,000 টাকাটাকে বলা হয় কি মোট পরিবর্তনশীল খরচ। মোট পরিবর্তনশীল খরচ। মোট পরিবর্তনশীল খরচকে ইংরেজিতে বলা হয় টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, আমি টোটাল ভেরিয়েবল কস্ট এখানে পুরোটা ইংরেজিতে না লিখি, তো টোটাল ভেরিয়েবল কস্টকে ইংরেজিতে এইভাবে সংক্ষেপে লেখা হয় কি TVC, টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে মোট খরচ এবং পরিবর্তনশীল খরচ, এই বিষয়টাকে আমরা এখন বুঝতে পারলাম। আমি বাংলা পোর্শনটাকে একটু মুছে দিই। বাংলা পোর্শনটাকে যদি মুছে দিই তাহলে কারণ আছে বাংলা পোর্শনটাকে মুছে দেওয়া। এখন এই যে মোট খরচ, মোট পরিবর্তনশীল খরচ এবং মোট স্থির খরচ, এই যে মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ, মোট স্থির খরচ কত, এই যে এই দুইটাকে আমরা যোগ করি, আমি নীল কালি দিয়ে দেখাই।
এই দুইটা কোথায় দিলাম, মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ, অর্থাৎ এই দুইটাকে যদি যোগ করি, অর্থাৎ মোট উম, এই দুইটাকে যদি আমরা যোগ করি, মোট স্থির খরচ হচ্ছে কত 19,000 টাকা এবং মোট পরিবর্তনশীল খরচ হচ্ছে কত 25,000 টাকা। এই দুইটা অংশকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই 44,000 টাকা হবে। 44,000 টাকা। আমি এগুলা কিন্তু হাজারে লিখছি, আমি বাকি শূন্যগুলা না লিখলাম। এই যে 19,000 এবং 25,000, 44,000 টাকা। এই 19,000টা আসলে কি? এই 19,000টা টোটাল ফিক্সড খরচ না, মোট স্থির খরচ না? তাহলে এই 19,000 এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি যে টোটাল ফিক্সড কস্ট প্লাস এই যে 25,000, এই 25,000 কি আমরা ধরছি না মোট পরিবর্তনশীল খরচ বা টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে এই 25,000 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? টোটাল ভেরিয়েবল কস্ট। আর এইটা কি? এই যে মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ, এই দুইটাকে যোগ করে আমরা কি পেয়েছি? এই ফার্মের মোট খরচটা পাইলাম না? তাহলে আমরা মোট খরচ, এটাকে ইংরেজিতে বলা হয় টোটাল কস্ট। আর টোটাল কস্টের টি এবং সি এই দুইটাকে লেখা হয় টি দিয়ে টোটাল, সি দিয়ে কস্ট, টোটাল কস্ট এই হচ্ছে টিসি। তাহলে আমরা এখন বলতে পারি এটা একটা সূত্র আকারে কাজ করে যে টিএফসি প্লাস টিবিসি ইকুয়াল টিসি, বা টিসি ইকুয়াল টিএফসি প্লাস টিবিসি। অর্থাৎ মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচের সমষ্টি হচ্ছে মোট খরচ। কি কথা বোঝা গেল? মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ এই দুইটাকে যোগ করলে আমরা মোট খরচটা পাই বা টোটাল কস্ট পাই। এটা কিন্তু একটা সূত্র। আচ্ছা, এইটুকু বুঝলাম। তাহলে মোট খরচ কি জিনিস এটা বুঝলাম। মোট খরচ, আচ্ছা এটা একটু মুছি। এখন এই যে মোট খরচ, আমি ধরে নেই উৎপাদন যখন করেছি, আমি তো এভারেজ বা গড় খরচটা বের করতে চাই। তাহলে আমি উৎপাদনের একটা উপকরণ ধরি, মনে করো আমি 100 একক আইসক্রিম উৎপাদন করলাম। আমি হিসাবের সুবিধার্থে ধরে নিলাম 100 একক আইসক্রিম উৎপাদন করলাম। উৎপাদন যেহেতু করছি, তাই উৎপাদনের এককে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি এখানে লিখি যে কিউ ইকুয়াল 100 উৎপাদন, বা আমি বাংলাতে একটু লিখে দিই এখানে যে কিউ উৎপাদন, কিউ ইকুয়াল 100 উৎপাদন, কিউ ইকুয়াল 100 একক। 100 একক উৎপাদন করলাম। এখন আমার টোটাল কস্ট কত ছিল এখানে লিখে রাখি, টিএফসি প্লাস টিবিসি ইকুয়াল টিসি। হ্যাঁ, টিসি এটা। এখন এই যে টোটাল কস্ট টিসি কে আমি উৎপাদন কিউ দ্বারা ভাগ করলাম, অর্থাৎ টিসি কত 44,000 টাকা। আমি এখন এটাকে পূর্ণরূপে লিখি, একক দশক শতক সহস্র 44,000 টাকা। এই যে 44,000 টাকা আমার মোট খরচ, এই আমি এখানে দেখাই ভালো করে, 44,000 টাকা বা 44,000 টাকা আমার মোট খরচ। এই মোট খরচটাকে আমার উৎপাদনের পরিমাণ 100 একক, 100 একক দ্বারা ভাগ করি। 100 একক দ্বারা যদি আমরা ভাগ করি, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা, তার মানে 440 টাকা। 440 টাকা। এই যে মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে গড় খরচটা আমরা পাই। ধরে নিলাম একটা আইসক্রিমের দাম 440 টাকা। হয়তো এরকম অনেক বড় দামি দামি আইসক্রিম আছে না, বড় বড় ব্র্যান্ডের আইসক্রিম, ধরে নিলাম এইরকম একটা আইসক্রিমের দাম 440 টাকা করে পড়ে গড়ে। তাহলে মোট খরচকে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা গড় খরচ পাই। গড় জিনিসটা তো আমরা সাধারণত 4, 5, 6, 7 এগুলাতে শিখে আসছি। তাহলে গড় জিনিসটা কি, এটা তো নতুন করে বোঝানোর বিষয় না। তাহলে মোট খরচটাকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আমরা 440 টাকা পেলাম। তাহলে এটাকে বলতে পারি কি আমরা গড় খরচ। এটা কি? এটা হচ্ছে গড় খরচ। তো গড় খরচকে ইংরেজিতে বলা হয় এভারেজ কস্ট। এভারেজ কস্ট, তো এভারেজ কস্টকে লেখা হয় এসি দ্বারা, গড় খরচ এসি, এভারেজ কস্ট। তাহলে এভারেজ কস্ট নির্ণয়ের একটা সূত্র আমরা লিখতে পারি এইরকম। আমি উৎপাদনের পরিমাণ কিউ ইকুয়াল 100 ধরে নিছি, এটা মুছে দিলাম, আমাদের এটা মনে থাকলেই হবে। তাহলে এখন লিখি যে এসি বা গড় খরচ এসি ইকুয়াল টিসি বাই
কিউ, অর্থাৎ টোটাল কস্টকে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় খরচ পাই। সূত্রটা এইভাবে বললেই তো হয়। টোটাল খরচকে বা মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা গড় খরচ পাই। এটা গড় খরচ নির্ণয়ের একটা সূত্র। তাহলে এই বিষয়টা গেল। এখন গড় খরচ তো বের করলাম। এখন আমি যদি উৎপাদনের পরিমাণ, কিন্তু আমি 100 একক এখানে ধরছি, মোট খরচকে আমি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় খরচ পাই। আচ্ছা, এখন মোট খরচটা দিয়ে যদি, সরি, এই উৎপাদনের পরিমাণ দিয়ে যদি মোট খরচকে ভাগ না করে আমি যদি মোট স্থির খরচকে ভাগ করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় আমি একটু এখন দেখি। এই বিষয়টাকে আমি কিন্তু গড় খরচ 440 টাকা পেয়েছিলাম আগের হিসাবে। আমি এটাকে এখানে একটু লিখে রাখি যে এ সি ইকুয়াল টিসি বাই কিউ, অর্থাৎ ৪৪,০০০কে 100 দ্বারা ভাগ করলে 440 টাকা হয়। এটা আমি এখানে লিখে রাখি। পরে একটা ম্যাজিক দেখবো। এখন এই উৎপাদন তো 100 একক, আমি তো ধরে নিচ্ছি উৎপাদন কিউ কিউ 100 একক। তখন উৎপাদন দ্বারা যদি মোট খরচকে ভাগ করি তাহলে গড় খরচ পাই, এভারেজ কস্ট পাই। এখন যদি আমি উৎপাদন দ্বারা মোট খরচকে ভাগ না করে যদি টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ মোট স্থির খরচকে ভাগ করি তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়। তাহলে দেখি, টিএফসি কে যদি আমি উৎপাদন কিউ দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়। তাহলে মোট স্থির খরচ বা টিএফসি কত আমার 19,000 টাকা। আমি এখন এখানে পূর্ণ সংখ্যাটা লিখতে চাইছি, 19,000 টাকা একক দশমিক 19,000 টাকা। উৎপাদনের পরিমাণ কিউ এর মান হচ্ছে 100, তাহলে একটা দুইটা শূন্য কাটা, অর্থাৎ 190 টাকা। 190 টাকা। তাহলে এইখানে একটা সূত্র হয়েছে কি, এই যে 190 টাকা, যে উৎপাদন দ্বারা বা মোট স্থির খরচকে যদি উৎপাদন দ্বারা ভাগ করি তাহলে মোট গড় স্থির খরচ পাবো। যেখানে এখানে যদি আমরা মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় খরচটুকু পাই, তাহলে মোট স্থির খরচকে যদি আমরা উৎপাদন দ্বারা ভাগ করি তাহলে গড় স্থির খরচ পাবো। তাহলে গড় স্থির খরচকে বলা হয় এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্টকে লেখা হয় এএফসি দ্বারা। এভারেজ ফিক্সড কস্ট এএফসি বা গড় স্থির খরচ। গড় স্থির খরচ, তাহলে গড় স্থির খরচটা পেলাম। তাহলে গড় স্থির খরচের সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি যে, সূত্রটাকে যদি এইভাবে লিখি যে এভারেজ ফিক্সড কস্ট বা গড় স্থির খরচের সূত্র হচ্ছে টোটাল ফিক্সড কস্টকে যদি আমরা মোট উৎপাদন দ্বারা ভাগ করি তাহলে গড় স্থির খরচ পাবো। তাহলে এই বিষয়টা বোঝা গেল। ওকে, এখন আমি একবার কি করলাম, মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করছি তাহলে গড় খরচ পেয়েছি। আবার কি করলাম, মোট স্থির খরচকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করছি তাহলে কি গড় স্থির খরচ পাইছি। আচ্ছা, এখন আমার কাছে তো পরিবর্তনশীল খরচ একটা আছে। এখন মোট পরিবর্তনশীল খরচকে বা টিবিসি কে যদি উৎপাদন দ্বারা ভাগ করি তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় একটু দেখি। তাহলে এই অংশটুকু এখন একটু মুছি, মুছি সম্পূর্ণটাই মুছি, নতুন করে লিখি, সমস্যা নাই। আমার লাইট জ্বলেনি। তাহলে এখন টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে দেখি কোন রেজাল্ট আসে। 25,000 টাকা টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 25,000 টাকা। আমি এখন পূর্ণ 25,000 লিখলাম। 100 একক উৎপাদন আমি ধরে নিয়েছিলাম, লিখলাম এই শূন্য দুইটা কাটা, তাহলে 250। তাহলে কত দাঁড়ালো, 250 টাকা। এখন মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে আমরা গড় খরচ বা এসি পেয়েছিলাম। তারপর মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে এভারেজ ফিক্সড কস্ট বা গড় স্থির খরচ পেয়েছিলাম। এখন টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, অবশ্যই সবাই বুঝে ফেলার কথা যে গড় পরিবর্তনশীল খরচকে আগেও বলেছি মনে হয়, গড় পরিবর্তনশীল খরচকে এভারেজ ভেরিয়েবল কস্ট বলা হয়। এভারেজ ভেরিয়েবল কস্টের, এটাকে তো টোটাল ভেরিয়েবল কস্ট বলেছিলাম। গড় পরিবর্তনশীল খরচকে বলা হয় এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্টকে লেখা হয় এ বি সি দ্বারা, এভারেজ ভেরিয়েবল কস্ট। ইংলিশ পোর্শনটা আমি আর এখানে না লিখলাম, দীর্ঘ লেকচারটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে টোটাল
টোটাল ভেরিয়েবল কস্ট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাই? গড় পরিবর্তনশীল খরচ পাই। গড় পরিবর্তনশীল খরচ পাই। কারণ গড় পরিবর্তনশীল খরচ আমরা আমাদের এই যে উদাহরণে কি পেয়েছি, 250 টাকা পেয়েছি। 250 টাকা তো পেয়েছি। তাহলে এখন সূত্রটা লিখি, গড় পরিবর্তনশীল খরচের সূত্রটা কি হতে পারে? গড় পরিবর্তনশীল খরচের সূত্র হবে এ বি সি ইকুয়াল টিবিসি বাই কিউ। তিনটা সূত্রই কিন্তু আসলে একই রকম। মোট পরিবর্তনশীল খরচ কি লিখলাম, গড় খরচ পেতে চাই, টোটাল কস্ট কে কিউ দ্বারা উৎপাদন করলে গড় খরচ পাওয়া যাবে। আর এখন গড় স্থির খরচ পেতে চাই, তাহলে মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির খরচ পাবো। গড় পরিবর্তনশীল খরচ পেতে চাই, মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল খরচটা পাওয়া যাবে। এই বিষয়টা বুঝে গেল। তাহলে এই হচ্ছে, তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট, আমি কোথায় কি লিখছি, টোটাল ফিক্স করে এখানে লিখি নাই। হ্যাঁ, তাহলে এবারে এএফসি এরকম ছিল, এএফসি ইকুয়াল টিএফসি বাই কিউ ইকুয়াল ছিল 19,000 বাই 100, 190 মেবি 190। আর এবিসি, এবিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট বাই কিউ ইকুয়াল 25,000, 25,000কে 100 দ্বারা ভাগ করলে কত, 250। আচ্ছা, এখন সেই টুইস্টটা একটু দেখি। সূত্রগুলো আমি এখানে লিখে রাখলাম। দেখি এভারেজ ফিক্সড কস্ট, এএফসি। প্রথমে স্থির খরচটা কি, গড় পরিবর্তনশীল খরচ। গড় পরিবর্তনশীল খরচ যেটা ছিল কত, গড় পরিবর্তনশীল খরচ ছিল 190। আর এভারেজ ভেরিয়েবল কস্ট, সরি, মোট স্থির গড় স্থির খরচ ছিল 190, আর গড় পরিবর্তনশীল খরচ হচ্ছে 250। 250, কারণ এই দুইটাকে আমরা যোগ করি, এই দুইটাকে যোগ করলে দেখো 440 হয়। তাহলে এখানে একটা সূত্র লিখতে পারি, 440টা কি, 440 হচ্ছে কি এসি বা এভারেজ কস্ট। তাহলে এইটা হচ্ছে কি এভারেজ কস্ট, এসি। তাহলে এসির একটি এসি দুইভাবে আমরা নির্ণয় করতে পারি, গড় খরচকে দুইভাবে নির্ণয় করতে পারি। কিভাবে দুইভাবে নির্ণয় করতে পারি? প্রথমত একদম সহজ ওয়েটা হচ্ছে যে মোট খরচটাকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে একেবারে সোজা সাপটা গড় খরচটা বের হয়ে যাবে। এই হচ্ছে 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আরেকটা, সেটি হচ্ছে আমরা যদি গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ এই দুইটাকে আলাদা আলাদা ভাবে বের করতে পারি, এবং আলাদা আলাদা ভাবে বের করার পর যদি আমরা দুইটাকে যোগ করি তাহলেও গড় খরচ পাওয়া যায়। যেমন এখানে দেখো, আমরা গড় পরিবর্তনশীল খরচ পেয়েছিলাম কত, আলাদা করে বের করে পেয়েছিলাম, গড় পরিবর্তনশীল খরচ ছিল 190 টাকা, গড় পরিবর্তনশীল খরচ পেয়েছিলাম 250 টাকা। এই দুইটাকে আলাদা আলাদা ভাবে বের করেছি, বের করার পর যোগ করেছি, যোগ করার পর 440 হয়েছে। 440 হচ্ছে আমাদের গড় খরচ, যেটা আমরা একবারে বের করেছিলাম। তাহলে গড় খরচ বের করার পদ্ধতি হচ্ছে দুইটা, আমরা বুঝে গেলাম। তো তো এই বিষয়টাকে আমি আবার একটু রিক্যাপ করে দিই। যেমন মোট খরচের সূত্র টিএফসি প্লাস টিবিসি, এই দুইটা কিভাবে বের করতে হয় দেখাইলাম। দেখি এই দুটাকে যোগ করে তারপর টিসি হয়। গড় খরচ, গড় পরিবর্তনশীল খরচ, গড় স্থির খরচ কিভাবে বের করতে হয় দেখলাম। এখন আমাকে যদি বলে গড় খরচ বের করার জন্য, তাহলে আমি কি করব, মোট খরচের দিকে তাকাবো। মোট খরচের দিকে তাকাবো। মোট খরচ যদি আমি সরাসরি পেয়ে যাই তাহলে তো গড় খরচ বের করা একদম ইজি। আবার যদি গড় খরচ এভাবে মোট খরচ সম্পূর্ণরূপে না দিয়ে একটা দেয় পরিবর্তনশীল খরচ, টোটাল মোট পরিবর্তনশীল খরচ এবং মোট স্থির খরচ, এই দুইটা দিয়ে দিল, মোট স্থির খরচ এইটা আর মোট পরিবর্তনশীল খরচ এখানে, এবার আলাদা আলাদা ভাবে দুইটা দিয়ে দিল, কিন্তু মোট খরচটা দিল না। তখন আমরা কি করতে পারি, এই দুইটাকে যোগ করব, যোগ করে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করবো, ভাগ করলে গড় খরচ পেয়ে যাবো। আবার আলাদা আলাদা ভাবে দুইটাকে যদি আমরা ভাগ করে গড় পরিবর্তনশীল খরচ একবার বের করি, গড় স্থির খরচ একবার, আর গড় পরিবর্তনশীল খরচ একবার বের করি, তারপর আবার দুইটাকে যোগ করি, তখনও আমরা গড় খরচটা পাবো, কোনো অসুবিধা নেই। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে
খরচের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করবে। খরচ সম্পর্কে 7 থেকে 8টা লেকচার অন্ততপক্ষে দিতে হবে। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকে লেকচার এখানে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।